নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইন্ডাসইন্ড ব্যাংকের ওপর আমার যে অ্যানালাইসিস, আমার যে ভিউ, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। বাট এটা কোনো রকম বাই বা সেলের রেকমেন্ডেশন একদমই নয়। এটা এডুকেশনাল পারপাস আর এক্সাম্পলের জন্য আছে। এটা আমার নিজস্ব অ্যানালাইসিস, নিজস্ব মতামত, নিজস্ব ভিউ। সো ইন্ডাসইন্ড ব্যাংক এটা ব্যাংকিং সেক্টরের একটা স্টক। ইন্ডাসইন্ড ব্যাংকের নাম আপনারা শুনে থাকবেন। এটা একটা প্রাইভেট ব্যাংক, যেটা এই সময় ইন্ডিয়ার ফিফথ লার্জেস্ট প্রাইভেট ব্যাংক অ্যাকর্ডিং টু মার্কেট ক্যাপ। আর ব্যাংকিং সেক্টর যে ইন্ডিয়াতে ফিউচারে গ্রো করবে, এতে কোনো রকম সন্দেহ নেই আমার। ব্যাংকিং সেক্টরকে আপনি স্টক মার্কেটের মাদার সেক্টরও বলতে পারেন। যদি কোনো কান্ট্রির ইকোনমি গ্রো হয়, যদি কোনো কান্ট্রির বিজনেসেস গ্রো হয়, স্টক মার্কেট গ্রো হয়, তাহলে ব্যাংকিং সেক্টরকে গ্রো হতেই হবে। ব্যাংকিং সেক্টর গ্রো না করে বাকি সেক্টর গ্রো হয়ে যাবে, এটা সম্ভবই না। কেননা যে কোনো বিজনেস চালানোর জন্য ব্যাংকিং সেক্টরের রিকোয়ারমেন্ট আছে। উইদাউট ব্যাংক কোনো বিজনেস চালানোই পসিবল নয়। কেননা যে কোনো বিজনেসে যে সমস্ত ট্রানজ্যাকশন আছে তা ব্যাংকিং এর থ্রুতেই করতে হবে। সো এই লজিকটাকে যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা কনফিডেন্টলি বলতে পারবো যে হ্যাঁ, যদি কোনো দেশের ইকোনমি গ্রো হয়, স্টক মার্কেট গ্রো হয়, তাহলে ব্যাংকিং সেক্টর গ্রো হওয়া স্বাভাবিক। আর ইন্ডিয়া এখন এই গ্রোয়িং কান্ট্রির মধ্যে পড়ে। আগামী 10 বছর, 20 বছর, 30 বছর ইন্ডিয়ার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি আছে। সো যদি আমাদের দেশের ইকোনমি গ্রো হয়, স্টক মার্কেট গ্রো হয়, তার সাথে সাথে ব্যাংকিং সেক্টরও গ্রো হবে। তো এতে কোনো রকমের ডাউট নেই। সো বিজনেস ওয়াইজ যদি আমরা দেখি, তো এতে কোনো রকমই প্রবলেম নেই। এর যে বিজনেস, তো ফিউচারে এ গ্রো হওয়া স্বাভাবিক। তো বিজনেস ওয়াইজ তো কোনো প্রবলেম নেই। এর যে বিজনেস, ফিউচারে তার ডিমান্ড আছে এবং থাকবে, তো এতে আমার কোনো সন্দেহ নেই। তো বিজনেস ওয়াইজ তো ঠিক আছে। নেক্সট হচ্ছে ফাইন্যান্সিয়াল। এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি, ইন্ডিয়ার ফিফথ লার্জেস্ট প্রাইভেট ব্যাংক এই সময় অ্যাকর্ডিং টু মার্কেট ক্যাপ। এর মার্কেট ক্যাপ এখন 1 লাখ কোটিরও ওপরে। তো এটা একটা লার্জ ক্যাপ স্টক আছে। যদি আমরা এর কোয়ার্টারলি রেজাল্ট দেখি, তো এর যে রেভিনিউ, লাস্ট 12 কোয়ার্টারে হাইয়েস্ট এভার রেভিনিউ আছে। 7,419 থেকে শুরু করে এখন 12,200, অলমোস্ট 12,200। তো কন্টিনিউয়াসলি এর যে রেভিনিউ, এটা গ্রো হয়েছে। তো সেলসের জায়গা দিয়ে তো কোনো প্রবলেম নেই, সেল তো কন্টিনিউ হয়েছে, কোয়ার্টার টু কোয়ার্টারও হয়েছে এবং লাস্ট 12 কোয়ার্টারে হাইয়েস্ট এভার সেল হয়েছে। নেক্সট যদি আমরা নেট প্রফিট দেখি, সেম নেট প্রফিটেও লাস্ট 12 কোয়ার্টারে 876 থেকে শুরু করে এখন 2,347 কোটি হয়ে গেছে। লাস্ট 12 কোয়ার্টারে হাইয়েস্ট এভার নেট প্রফিট। এখানেও কোয়ার্টার টু কোয়ার্টার হাইয়েস্ট এভার আছে এবং লাস্ট 12 কোয়ার্টারেও হাইয়েস্ট এভার আছে। নেক্সট আমরা যদি দেখি, এর যে গ্রোস এনপিএ আছে আর নেট এনপিএ আছে, এটা লোয়েস্ট এভার আছে লাস্ট 12 কোয়ার্টারে। এর গ্রোস এনপিএ 2.67 থেকে এখন 1.92-তে এসে দাঁড়িয়েছে, যেটা লাস্ট 12 কোয়ার্টারের লোয়েস্ট এভার এনপিএ। সেম এর যে নেট এনপিএ আছে, সেটাও 0.69 থেকে 0.57 এসে দাঁড়িয়েছে। এটাও লাস্ট 12 কোয়ার্টারে লোয়েস্ট এভার নেট এনপিএ। নেক্সট আমরা যদি দেখি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, এতে আমরা যদি রেভিনিউ দেখি, এখানেও লাস্ট 12 বছরে 2013 থেকে যে ডেটা এখন আছে আমাদের কাছে, এখনো অব্দি 2024 অব্দি 13 বছরে এর রেভিনিউ হাইয়েস্ট এভার আছে। 13 বছরে এর রেভিনিউ 6 গুণ বেড়েছে। সেম ভাবে এর নেট প্রফিটও লাস্ট 13 বছরে হাইয়েস্ট এভার নেট প্রফিট আছে। নেট প্রফিটেও 13 বছরে 9 গুণ বেড়ে গেছে। নেক্সট, ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল সেক্টরের জন্য আরওই খুবই একটা ইম্পর্টেন্ট রেশিও। আরওই 10-এর ওপর হলে সেটাকে একটা ভালো আরওই বলা হয়। আর এই ব্যাংকের যে আরওই, তা 10-এর ওপরেই আছে। নেক্সট, এর শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমরা যাই, তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রমোটারের কাছে 16.40 স্টেক আছে, এফআইআই এর কাছে 40%, ডিআই এর কাছে 28%, গভর্নমেন্টের কাছে 0.37 আছে, আর পাবলিকের কাছে আছে 14.90, মানে 15%-এর মতো। তো যদি দেখা যায় টোটাল, তো 85% বিগ প্লেয়ারের কাছে আছে, লাইক প্রমোটার, এফআইআই, ডিআইআই। আর পাবলিকের কাছে 15%-এরও কম আছে। তো শেয়ার হোল্ডিংয়ে ম্যাক্সিমাম পার্সেন্টেজ বিগ প্লেয়ারের কাছেই আছে। নেক্সট যদি আমরা এর পি রেশিও দেখি, তো এর পি এখন বাকি যে ব্যাংক আছে, এর কম্পিটিটর যারা, তাদের থেকে সস্তাই আছে। যদি আমরা ইন্ডাস্ট্রি পি দেখি, অ্যাভারেজ পি 11.7, আর এর পি হচ্ছে 12.3। ইন্ডাস্ট্রি পি থেকে একটু বেশি। বাট আমরা যদি আদার্স যারা এর কম্পিটিটর, লার্জ ক্যাপ প্রাইভেট ব্যাংক, যদি তাদের সাথে কম্পেয়ার করি, তাহলে তাদের থেকে এর পি এখন সস্তাই আছে। আমরা যদি দেখি, এইচডিএফসি ব্যাংকের আছে 17.36, আইসিআইসিআই ব্যাংকের আছে 17.95, এক্সিস ব্যাংকের আছে 13.35,
কোটাক ব্যাংকের আছে 18.52, ইন্ডাসইন্ড ব্যাংকের আছে 12.28। বাকি যে কম্পিটিটর এদের লার্জ ক্যাপ ব্যাংক, প্রাইভেট ব্যাংক, তো তাদের থেকে এর পি সস্তা আছে। সো হাইয়েস্ট এবার রেভিনিউ আছে, হাইয়েস্ট এবার নেট প্রফিট আছে লাস্ট 13 বছরে, কোয়ার্টারলি বেসিসেও অ্যান্ড লাস্ট 13 বছরেও হাইয়েস্ট এবার রেভিনিউ, হাইয়েস্ট এবার নেট প্রফিট, লোয়েস্ট এবার গ্রোস এনপিএ লাস্ট 12 কোয়ার্টারে, লোয়েস্ট এবার নেট এনপিএ লাস্ট 12 কোয়ার্টারে। আর স্টকের পি রেশিও বাকি লার্জ ক্যাপ প্রাইভেট ব্যাংক যারা এর কম্পিটিটর তাদের থেকে সস্তা, তাদের থেকে কম। বাট এটা একটা ছোট নেগেটিভ পয়েন্ট আছে, প্রোমোটারের কাছে যে স্টেক আছে 16.40, তো তার 45.5% প্লেজ আছে, তো এটা একটা ছোট নেগেটিভ পয়েন্ট আছে। সো এই সব মিলিয়ে তো এর ফাইন্যান্সিয়াল হেলথও খুব ভালো আছে অ্যাকর্ডিং টু মাই ভিউ, এটা আমার নিজস্ব মতামত। নাও কারেন্ট প্রাইস থেকে লাইফ টাইম হাই অবধি এতে আমাদের এখন 39% পয়সা বানানোর অপরচুনিটি আছে। তো এখন যেখানে স্টক প্রাইস ট্রেড করছে এই সেম জায়গায় 2017-তে স্টক প্রাইস ট্রেড করতো। যদি আমরা 2017 এর ফাইন্যান্সিয়াল দেখি তো তখন রেভিনিউ ছিল 14,400, আর এখন সেটা বেড়ে হয়ে গেছে 45,748, মানে 3 গুণেরও বেশি। সেম যদি আমরা নেট প্রফিট দেখি 2017-তে নেট প্রফিট ছিল 2,868, যেটা এখন বেড়ে হয়ে গেছে 8,950। তো নেট প্রফিটও 3 গুণ বেড়ে গেছে। তো রেভিনিউ 3 গুণ বেড়ে গেছে, নেট প্রফিটও 3 গুণ বেড়ে গেছে, বাট স্টক প্রাইস সেম জায়গায় ট্রেড করছে যেখানে 2017-তে ট্রেড করতো। রিমেম্বার, এটা স্টক মার্কেট আছে, এফডি নয়। তো এতে আপ অ্যান্ড ডাউন হতে পারে এই স্টক এখান থেকে উপরে চলে যেতে পারে, আবার এটাও হতে পারে কি এই স্টক এই প্রাইস থেকে আরো নিচে চলে আসতে পারে, যেটা এই স্টকের নেক্সট স্ট্রং সাপোর্ট আছে, যেখানে এর আগে এই স্টক 3বার রেজিস্ট্যান্স ফেস করেছিল। আপনি দেখতে পাচ্ছেন 1বার 2বার 3বার এখানে রেজিস্ট্যান্স ফেস করছিল, এরপর ব্রেকআউট হয়। তো এখন এই রেজিস্ট্যান্সটা সাপোর্টের কাজ করবে। নেক্সট এর যে স্ট্রং সাপোর্ট আছে এটা, যেটা 1210-এ 1210 এর আশেপাশে একটা স্ট্রং সাপোর্ট আছে, এটা সাপোর্টের কাজ করবে এখানে। তো স্টক এত অবধি চলে আসতে পারে। আবার এটাও হতে পারে যে স্টক প্রাইস এখন যেখানে আছে সেখান থেকেই এটা উপরে চলে গেল, এটা নিচে আসলো না। তো স্টক প্রাইস উপরে যাবে কি নিচে যাবে আমরা জানি না, এটা কেউ বলতে পারি না আমরা, এটা আমাদের হাতে নেই। বাট বিজনেস ভালো আছে, ফাইন্যান্সিয়াল ভালো আছে, তো এটা একটা ভালো অপরচুনিটি আছে, এখান থেকে একটা ভালো পয়সা বানানো যেতে পারে, একটা ভালো রিটার্ন বানানোর অপরচুনিটি আছে। যদি আমাদের এতে ইনভেস্ট করতে হয় তো আমরা কিভাবে ইনভেস্ট করলে বেটার হয়, কারণ আমরা জানি না স্টক এখান থেকে উপরেও চলে যেতে পারে, আবার নিচে সাপোর্ট অব্দিও আসতে পারে, আবার নাও আসতে পারে। তাহলে আমরা ইনভেস্টমেন্ট কিভাবে করব? তো যদি আমাদের এতে ইনভেস্ট করতে হয় অ্যাকর্ডিং টু মাই ভিউ, তো এখন আমাদের কাছে টোটাল যা ক্যাপিটাল আছে তার 3% আমরা এখানে ইনভেস্ট করতে পারি এখন। আর যদি স্টক নেক্সট সাপোর্ট অবধি চলে যায়, আরো নিচে চলে যায়, তাহলে আমরা ইকুয়ালি আরো 3% অ্যাভারেজ করতে পারি, সেখানে আমরা আরো 3% ইনভেস্ট করতে পারি। উদাহরণ হিসাবে, এক্সাম্পল হিসাবে আমি বলবো, যদি আমাদের কাছে এখন 10 লাখ টাকা থাকে তাহলে আমরা তার 3% মানে 30,000 টাকা এখন ইনভেস্ট করতে পারি এতে। আর বাকি 30,000 টাকা মানে বাকি 3% আমরা যদি স্টক আরো নিচে চলে আসে এই সাপোর্ট অবধি, যেটা আমরা দেখতে পাচ্ছি, যদি আসে তাহলে আমরা ওখানে আরো 3% ইনভেস্ট করতে পারি ইকুয়ালি, মানে আরো 30,000 টাকা ওখানে আমরা ইনভেস্ট করতে পারি। তো এইভাবে আমরা দুটো পার্টে এখন এতে ইনভেস্ট করতে পারি। এটা কোনো বাই বা সেলের রেকমেন্ডেশন একদমই নয়, এটা জাস্ট এক্সাম্পলের জন্য আর এডুকেশনাল পারপাসে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমার নিজস্ব মতামত, নিজস্ব ভিউ, নিজস্ব অ্যানালাইসিস। সো কারেন্ট প্রাইস থেকে লাইফ টাইম হাই অবধি এতে আমাদের এখন 39% পয়সা বানানোর অপরচুনিটি আছে। যদি এতে আমাদের 2 বছরও লেগে যায় তাহলেও এটা একটা খুব ভালো রিটার্ন। আর যদি স্টক এখান থেকে আরো নিচে চলে যায় নেক্সট সাপোর্ট অবধি, তো ওখান থেকে লাইফ টাইম হাই অবধি 62% পয়সা বানানোর অপরচুনিটি আছে। যদি এখানে আমাদের 3 বছরও লেগে যায় বাই করার পর থেকে, তাহলে এটাও একটা ভালো রিটার্ন। মনে রাখবেন, রিসেন্টলি ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ডিসকাউন্ট ব্রোকার জিরোধা, তো জিরোধার ফাউন্ডার নিতিন কামাত একটা টুইট করেছিল, যেখানে উনি বলেছিলেন ইন্ডিয়ান স্টক মার্কেটে 1%-এরও কম অ্যাক্টিভ রিটেল ট্রেডার আছে যারা নাকি ওভার 3 ইয়ার্স টাইম ফ্রেমে এফডির যে রিটার্ন আছে সেটাকে বিট করে। মানে 1%-এরও কম রিটেল ট্রেডার এটা বিট করতে পারে এফডি রিটার্নকে 3 বছরের টাইম ফ্রেমে। মানে 99% অ্যাক্টিভ ট্রেডার ইন্ডিয়াতে আছেন যারা 3 বছরের টাইম ফ্রেমে এফডির যে রিটার্ন, অ্যানুয়ালি রিটার্ন 6-7%, সেই অ্যানুয়াল রিটার্ন 6-7%টাও স্টক মার্কেট থেকে গেন করতে পারে না। তো এই লজিকটাকে, এই ডেটাটাকে
আপনাদের বুঝতে হবে যদি 2-3 বছরের মধ্যে আমরা 39% আর 62% রিটার্ন আমরা পাই, তাহলে এটা আমাদের জন্য একটা খুবই ভালো রিটার্ন আছে। যদি আমরা এই রিটার্নটাও পাই, তাহলে আমরা সেই 1% লোকের মধ্যে থাকবো। মনে রাখবেন, স্টক মার্কেট T20 বা ওয়ান ডে ম্যাচ নয়। স্টক মার্কেট লাইক এ টেস্ট ম্যাচ। এখানে আপনি যদি ভাবেন যে একদিনে পয়সা ডবল হবে, এখানে যদি আপনি মনে করেন যে এক মাসে পয়সা ডবল হয়ে যাবে, ইভেন এক বছরে ডবল হয়ে যাবে, তাহলে কিন্তু আপনি স্টক মার্কেটে বেশি দিন থাকতে পারবেন। তো আপনাকে এটাকে শিখে লজিক্যালি এটাকে করতে হবে, সাইকোলজিকে বুঝতে হবে, লজিক বুঝতে হবে, বিজনেস বুঝতে হবে, ফাইন্যান্সিয়াল বুঝতে হবে, টেকনিক্যাল বুঝতে হবে। তাহলে কিন্তু এটা একটা খুব ভালো বিজনেস আছে, যেটা আপনি যে কোনো কাজের সাথে সাথে করতে পারেন এবং সেকেন্ড সোর্স অফ ইনকাম ক্রিয়েট করতে পারেন। যদি আপনি এটাকে আরো ডিটেলসে শিখতে চান, এর উপর আমার একটা কোর্স আছে, আপনি এটাকে চেক আউট করতে পারেন, দেখতে পারেন। এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এইভাবে স্টক মার্কেট থেকে পয়সা বানানো যায়। ডে ট্রেডিং, ফিউচার অ্যান্ড অপশন, পেনি স্টকে ইনভেস্ট করা, স্টপ লস লাগিয়ে কাজ করা, এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। এগুলো করে রিটেল ট্রেডাররা পয়সা লস করে। আর তার জন্য 99% রিটেল ট্রেডার স্টক মার্কেটে 3 বছরের টাইম ফ্রেমে এফডিস যে রিটার্ন 6 থেকে 7% অ্যানুয়াল রিটার্ন, সেটাও তুলতে পারে না। যদি 6-7% আমরা স্টক মার্কেট থেকে না তুলতে পারলাম, তাহলে আমরা স্টক মার্কেটে আসবো কেন? আমরা এফডি করে দেবো। তো এটা বুঝতে হবে। বাট এফডি করে আমরা কখনোই রিচ হতে পারবো না, আমরা আরো গরিব হয়ে যাব। কেন? ইনফ্লেশন সেই পুরো পয়সাটাকে খেয়ে নেবে। তো এগুলো বুঝতে হবে। তো যাই হোক, মনে রাখবেন, স্টক মার্কেট আর যে কোনো গ্রেট বিজনেস শর্ট টাইমে নিচে আসতে পারে, বাট লং টাইমে স্টক মার্কেট আর যে কোনো গ্রেট বিজনেস উপরেই যাবে। আর বিশেষ করে ইন্ডিয়ার মতো গ্রোয়িং কান্ট্রিতে, যেখানে এখন ইকোনমি গ্রো করছে, জিডিপি গ্রো হচ্ছে, পার ক্যাপিটা ইনকাম গ্রো হচ্ছে, আগে আরো গ্রো করবে। ইন্ডিয়া এখন ডেভেলপিং কান্ট্রির মধ্যে পড়ে। সো নেক্সট 10 বছর, 20 বছর, 30 বছর ইন্ডিয়ার জন্য একটা গোল্ডেন টাইম, স্টক মার্কেটের জন্য একটা গোল্ডেন টাইম, পয়সা বানানোর জন্য আমাদের জন্য একটা গোল্ডেন টাইম। যদি ডিটেলস আপনি শিখতে চান, এর লিঙ্ক ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। আপনি আমার কোর্সটা আপনি চেক আউট করে দেখতে পারেন। বাট রিমেম্বার, এই সব কিছু কিন্তু আমার নিজস্ব ভিউ, নিজস্ব অ্যানালাইসিস, নিজস্ব মতামত। এগুলো কোনোটাই বাই বা সেলের রেকমেন্ডেশন একদমই নয়। এটা এডুকেশনাল পারপাস, এক্সাম্পলের জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। যদি আমার এই অ্যানালাইসিস আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে ইয়েস বলে লিখে আমাকে জানাবেন। আর এরকম লাইফ চেঞ্জিং ভ্যালুয়েবল ভিডিও যদি আপনি দেখতে চান, এর থেকে কিছু শিখতে চান, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এই ভিডিওতে এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।